কখনো কুকুরের সঙ্গে হাস্যরসাত্মক মুহূর্ত, আবার কখনো কুকুরকেই শ্রোতা বানিয়ে তার সঙ্গে কথা বলা। মজার ছলে দেশের সংকটময় পরিস্থিতি, অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ তুলে ধরা। জঙ্গলে বসে এমন ভিন্নধর্মী কন্টেন্ট তৈরি করে আলোচনায় এসেছেন তরুণ লেখক নুরুজ্জামান কাফি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কাফি ভাই নামেই বেশ পরিচিত। জুলাইয়ের আন্দোলনে তার কন্টেন্ট যেমন মানুষের মধ্যে সাড়া ফেলেছিল, তেমনি তিনি ওই আন্দোলনের একজন সমন্বয়কারী হিসেবেও ভূমিকা রেখেছেন। সম্প্রতি তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন। দর্শক, এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপনে সকলকে স্বাগত। আজ আমরা জানতে চাই নুরুজ্জামান কাফির কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে উঠে আসার গল্প, পাশাপাশি এনসিপিতে যোগ দেওয়ার পর সমসাময়িক রাজনীতি নিয়েও তার ভাবনা শুনতে চাই। কাফি ভাই, কেমন আছেন? স্বাগত এশিয়া পোস্টে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ধন্যবাদ আমাকে এই জায়গাটা কথা বলতে দেওয়ার জন্য। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই যে আপনার পথ চলা, সেই শুরুটা জানতে চাই। কেমন ছিল প্রথম অভিজ্ঞতা? করোনাকালীন মুহূর্ত ছিল, ঘরবন্দি সবাই ছিলাম, তো খেলাধুলাও করা যেত না। একবার ক্রিকেট খেলতে ভাই ভাইদের সবাই মিলে পুলিশের দৌড়নি ধাওয়ানিও খেয়েছি। তো ওই সময়টায় আসলে মানুষজন এক কাছাকাছি হওয়া যাবে না, এরকম একটা ব্যাপার ছিল। তো এরপর খেলাধুলাটাও বন্ধ। এরপরে ইন্ডিভিজুয়ালি সবাই দিন শেষে আসলে মোবাইল দেখতো, ঘরের বাইরে বের হওয়া যায় না, একটা খারাপ সিচুয়েশন ছিল। তখন আসলে কন্টেন্ট বানানোটা শুরু হয়। তো নর্মালি তো এলাকায় কুকুর থাকে, তো আমাদের এলাকার হচ্ছে গিয়া যে কুকুরগুলো, ওগুলো তো এক এক বাড়িতে যায়, যেখানে একটু খাবার পায় ওইখানেই ওরা অপেক্ষা করে বা থাকে। তো আমি যে পুরাতন ভাঙা বিল্ডিং বা হচ্ছে কচু গাছ, একটা কয়েল মশার এবং কুকুর, তো ওই কুকুর আমার সাথে সাথে ওখানে যাইতো। আমি একটু খাওয়াইতাম ওদেরকে, কেক দিতাম, রুটি দিতাম, ওরা খাইতো। এটা আমার কাছে ভালো লাগতো। তো ওই খাওয়ার জন্য ওরা আমার সাথে সাথে থাকতো, ওখানে গিয়ে ভিডিও করতাম। তো ওখানে লং টাইম ভিডিও বানানো হয়েছে। তো এখন ওখানে বসে বসে ভিডিও বানাবো, কি কথা বলবো, আমার ভিডিও মানুষ কেন দেখবে? তো তখন মনে হচ্ছে যে দেশের অন্যায়, অনিয়ম, জুলুম, অত্যাচার এগুলোর বিপক্ষে কথা বলা উচিত। যেহেতু মানুষ মোবাইল দেখতেছে, শুনতেছে, সে আমার ভিডিওটা কেন দেখবে? মানুষের জীবনে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে জীবনের সময়, একটা হচ্ছে অর্থ। মোবাইলে ভিডিও দেখতে হলে কিন্তু আপনাকে অর্থ ইনভেস্ট করে দেখতে হবে, হয়তো এমবি কিনতে হবে, ওয়াইফাই, দুই জায়গায় অর্থ লাগবে। একটা হচ্ছে সময়। তখন আমি যখন বুঝতে পারলাম যে মানুষের কথা বললে মানুষ যেটা বলতে পারছে না ওইটা যদি আমি বলি, তাহলে মানুষ আমার কথাটা শুনবে, মানুষ আমার ভিডিওটা শেয়ার করবে, কমেন্ট করবে, মানুষের পক্ষে কথা যাবে, জনগণের পক্ষে থাকা উচিত। ওই জিনিসটা নিয়মিত কন্টেন্ট বানানো হলে সন্ধ্যার পরে আমি নিউজ খুলে বসতাম যে আজকে জাতীয় কোন ইস্যুটা আছে, কোন ইস্যুতে কথা বলা যায়। এভাবে করতে 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 একটা সময় মানুষের হৃদয়ে জায়গা হয়ে যায়। এরপর তো আস্তে আস্তে করে করে এই জুলাই আগস্ট আন্দোলন আসে, কিন্তু তার পিছনেও কথা আছে যে মানুষ ভাবে যে তুমি জুলাই আগস্ট আন্দোলন থেকে উঠে আসছো কাফি ভাই। বিষয়টা কিন্তু তা না, কিন্তু অনেক আগ থেকে জনগণের পক্ষে কথা বলে আসছি। এরপরে জুলাই আগস্ট আন্দোলন যখন হলো, ওই সময়টা একটা ট্রেন্ড উঠছিল যে আমার পেজে অথবা আমার ফ্রেন্ড লিস্টে যদি কোনো ছাত্রলীগ থাকে তাহলে স্বেচ্ছায় আমাকে আনফ্রেন্ড করে দাও বা হচ্ছে আনফলো করে দাও, এরকম একটা ট্রেন্ড উঠছিল ওই সময়টায়। কারণ ওই সময় আমরা দেখেছি যে বেগম রোকেয়া হলের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে মেয়েদেরকে ডিম মারা হচ্ছে, মেয়েদেরকে লাঠি দিয়ে, গুগলে এখনও ছবি আছে, মেয়েদেরকে পিটিয়ে হলের ভিতরে ঢুকে দেওয়া হচ্ছে। ছাত্রলীগের প্রতি একটা মানুষের মুখ ফিরিয়ে নেওয়ার যে ব্যাপারটা, ওইটা তৈরি হলো। তো ওই সময় ওই ট্রেন্ডটা উঠে গেল যে যদি কেউ আমার ফ্যান লিস্টে বা আমার ফ্যান পেজে ছাত্রলীগ থাকেন, তারা আমাকে সহজে আনফলো বা আনফ্রেন্ড করে দেন। আবার ওই সময় সব ছাত্রলীগই যে স্বৈরাচারের সাথে সহযোগী ছিল বিষয়টা এরকম না। অনেকে ওই সময় নিজের জায়গা থেকেও পদত্যাগ করেছেন যে আমি আর ছাত্রলীগ করতে পারছি না। তো ওই সময়টায় আমি তো আগে থেকেই জনগণের পক্ষে কথা বলে আসছিলাম। তো ওই সময় আমার 9 লাখের মতো ফলোয়ার ছিল। তো ওই সময় আমি 9,52,000 সম্ভবত, আমি যদি ভুল না করি। তো ওই সময় আমি একটা ভিডিও বানাইছিলাম যে আমি একদম ওপেন কাট টু কাট কথা বলতেছি, আমার এই 9 লাখের ভিতরে যদি কোনো ছাত্রলীগ ভাইয়েরা থাকেন আমাকে স্বেচ্ছায় আনফলো করে দেন। কারণ এই ছাত্র জনতাকে যে মারা হচ্ছে, গুলি করা হচ্ছে, পিটানো হচ্ছে, তারা কোটা সংস্কার আন্দোলন করছে, দেশের পক্ষে কথা বলছে, তো এইখানে ছাত্রলীগ হামলা করছে, এটা মেনে নিতে পারছি না। এরকম একটা ভিডিও করার পর খুব চাপ সৃষ্টি হয়। চাপ সৃষ্টি আগে হয়েছে যখন ওখানে বসে বসে ভিডিও বানতাম।
তো ওই সময় চাপ সৃষ্টি বেশি হয়, মনে হচ্ছে আমাকে খুঁজতেছে এরকম একটা ব্যাপার। তো তখন বরিশাল বিভাগে হচ্ছে আমার দেশের বাড়ি আর কি। তো আমার বাসা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় বা বরিশাল 82 কিলোমিটার দূরে। তখন আমি আমার একটা ছোট ভাই একে নিয়ে পরের দিন মনে হয় আন্দোলন কর্মসূচি ছিল, ওই সময় তো লাগাতার কর্মসূচি ছিল। তখন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের কাছে আসি রাজপথে, এসে আমি তাদেরকে বলি, ওই ভিডিও এখন আছে, যে ভাই আমি আন্দোলনের শরিক হতে আসছি, যে বিষয়টা এরকম না, আমি আপনাদের কাছে নিরাপত্তার জন্য আসছি। মানে আমি যে বললাম ছাত্রলীগ আমাকে আনফলো করে দেওয়া বা হচ্ছে গিয়ে এই যে ছাত্র জনতার পক্ষে ভিডিও বানাচ্ছি, এটার জন্য চাপ সৃষ্টি হচ্ছে। আমি আন্দোলনের শরিক হতে তো আসলামই, বরং আমি আরও নিরাপত্তার জন্য আমি আসলাম। তখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা তারা খুব সুন্দরভাবে রিসিভ করে নিল। আমার বন্ধুরাও ছিল, আমার ব্যাচমেট, তো তারা তাদের হলেও জায়গা দিল। ওই একদিনে আমি সশরীরে আন্দোলন করতে পারছি 12 জুলাই। তো ওখানে সন্ধ্যার পরে আমি স্লোগান তুলি, ছি ছি হাসিনা লজ্জায় বাঁচি না। মনে হচ্ছে যে ভিডিও আপলোড করার 2-3 ঘন্টার ভিতরে মনে হয় 5-10 মিলিয়ন ভিউ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। ওই সময় এমন ব্যাপার ছিল যে কখন আন্দোলন ঘুমিয়ে যাচ্ছে, কখন উঠতেছে এরকম। তো ওই সময়টায় ছি ছি হাসিনা লজ্জায় বাঁচি না, এটা বলাটা একটা বিশাল ব্যাপার ছিল। ওই দিন থেকে আর বাড়িতে যেতে পারিনি, মানে 5ই আগস্টের আগ পর্যন্ত পালায়ে থাকতে হয়েছে জঙ্গলে বনে। এবং তখন আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আরো বেশি পরিচিতি পেয়েছেন। কারণ ওই সময়টায় তো কে কন্টেন্ট বানাবে, হাসিনার এগেইনস্টে কিভাবে কথা বলবে, প্রশাসন হাসিনার, লোক হাসিনার, সবদের এখানে কথা বলাটা ছোটোখাটো ব্যাপার ছিল না। তো তখন আবার যারা কেন্দ্রীয়ভাবে সমন্বয়ের দায়িত্বে ছিলেন বা তাদেরকে তো তারা কখন ভিডিও বানায়, নিজের জীবন নিয়ে রিস্ক, সর্বশ্রেষ্ঠ তারা ভাতের হোটেলও নিয়ে যাওয়া হলো। তো ওই মেসেজটা আমি দিচ্ছিলাম, আমাকে নানান সেক্টরের প্রশাসন আমাকে মেইল করতো যে তুমি এই মেসেজটা দাও, এই কথাগুলো বলো, জয় তোমাদের হবে, প্রশাসন জুনিয়র অফিসাররা তোমাদের পক্ষে আছে, এরকম অনেক মেইল আসছে। তখন ওই বনে জঙ্গলে বসে আরও ভিডিও বানাই। আর লেখকের যে কথাটা আসলো, এখন তো লেখালেখি করি না। আমার প্রথম বই বের হয় 2018 সালে, কিন্তু এই 24-এ এসে একটা আমাকে বইমেলায় আমার একটা বান্ধবীর সাথে আমি হ্যান্ডশেক করেছিলাম। তো ওটা নিয়েও নানান কন্ট্রোভার্সি যে একজন লেখক বইমেলার পরিবেশ নষ্ট করছে। তো ওর সাথে দীর্ঘ 4-5 বছর পর আমার দেখা একটা বিতর্ক তৈরি হয়েছে। একটা বিতর্ক না, হিউজ বিতর্ক একটা, যে তখন আমার জায়গাটাতে ছিল যে আমি তো জাস্ট হ্যান্ডশেক করেছি। বইমেলায় প্রেমিকা তারা গলায় কাঁধে হাত দিয়েও হাঁটছে, মাথায় ফুল দিয়ে দিচ্ছে। তো এখন লেখকের জায়গা থেকে হ্যান্ডশেক করাটা হয়তো মানুষ ভালোভাবে নেয় নাই। তো তখন আমি বলেছিলাম যে আসলে এটা আমার ভুল হয়েছে আমার জায়গা থেকে। কিন্তু তখন কিছু ব্লগার, কিছু মানুষ এটা উঠাচ্ছিল যে জুলাই আগস্টে আন্দোলন করে এসে তুমি লেখক হয়ে গেছে অমুক সমুক, অথচ আমার প্রথম বই বের হয়েছে কিন্তু সে 18 সালে। এভাবে অনেক সময় মানুষ আসলে অনেক কিছু না জেনে ভুল ইনফরমেশন দেয়। আপনি তো যেমনটা বলছিলেন যে জুলাই আন্দোলনে আপনার পরিস্থিতিটা বেশি হয়েছে, কিন্তু আবার আপনি এটাও বলছিলেন যে তার আগে থেকে আপনি কন্টেন্ট ক্রিয়েটিং করেন এবং পরিচিতি তার আগেও ছিল। আমরা অনেকেই আপনার কন্টেন্ট আগেও দেখেছি কিছুক্ষণ আগে। ওই যে প্যাটার্নটা, ওটা তো মানুষ মনে আছে। যে কিন্তু আগের যে সময়টা, সেই সময়ের মধ্যে জুলাই আন্দোলন ছাড়া কোন কন্টেন্ট আপনাকে বেশি পরিচিতি দেওয়া শুরু করেছে? রাইট, মিরপুর ছনিতে ওইখানে ওই একটা ব্যাপার ছিল যে করোনার সময় ভাড়া বেড়ে গেছে, এরকম একটা রিস্কের ভাড়া বেড়ে গেছে। এরপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো খুলতে ছিল না, তালা ভাঙার একটা ব্যাপার ছিল। তো তখন মিরপুর ছনিতে দাঁড়িয়ে আমি বলতেছিলাম, এইরকম প্লেট হাতে নিয়ে ভিক্ষা করতেছিলাম যে কয়েক টাকা দিলে এই টাকা দিয়ে রিস্কা ভাড়া দেওয়া যাবে, কারণ করোনার সময় মানুষ হাহাকার, ভাড়া বেড়ে যাচ্ছে। আবার একটা ব্যাপার হয়েছিল ওই সময়টা সরকারের যে দুর্বলতাটা, ওইটা মানুষ স্টুডেন্টরা ধরে ফেলতেছিল যে কোনো করোনা নাই, কিছু নাই, আপনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতেছেন আন্দোলনের ভয়ে, যে শিক্ষা প্রতিষ্ঠান ওপেন রাখলে তো আন্দোলন হবে, সরকারপতন আন্দোলন। তো ওই সময়ও কন্টেন্ট বানিয়েছিলাম যে তালা ভাঙতে চাই এরকম। আর এর আগেও একটা ফানি বিনোদনের একটা কন্টেন্ট হিউজ পরিমাণ এসেছিল যে কুয়াকাটা সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আমি খালি গায়ে স্বর্ণা বলে চিল্লাপাল্লা করেছিলাম যে কিভাবে মনেও নাই এখন আর কি, যে স্বর্ণা তোমার বাসার সামনে আসবো তুমি ভালো না বাসলে, এই টাইপের আর কি। হ্যাঁ এরকম। তো এরকম ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কন্টেন্ট আসছে, কিন্তু যখন সে একটা সময় বুঝতে পারলাম যে আসলে মানুষের পক্ষে কথা বললে এই জায়গাটায় আগানো যাবে।
আগানো যাবে বলতে আগানোটা মুখ্য বিষয় না, মানুষের কথা বলাটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, স্বর্ণটা কে ছিল আসলে? স্বর্ণা ওনার সাথে বাস্তবিকভাবে আমার কখনো দেখা হয় নাই, কখনো কথা হয় নাই, কখনো ভিডিও কলে কথা হয় নাই, কখনো অডিও কলেও হয় নাই। উনি আমার ফ্রেন্ড লিস্টে ছিলেন, সম্ভবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছিলেন। তো উনি ওই সময় আমার নিয়মিত কন্টেন্ট দেখতেন। তো ওই সময় আমি কন্টেন্ট আপলোড করতাম আমার আইডিতে, ফেসবুক আইডি, পেজও ছিল না, ছিল কিন্তু আপলোড করতাম না। তখন আমার 500-400 ভিউ হতো। তো তখন উনি আমার কন্টেন্টটা শেয়ার করলে 4000-5000 ভিউ হতো। তো ওনার নাম স্বর্ণা ইসলাম বা এরকম ছিল। তো উনি বললো, উনি তো মানে আমার একটা বলা যায় যে ভালো একটা শক্ত হাত, মানে উনি আমার ভিডিও শেয়ার করলে ভিউ হতো 500-600 ভিউ, হঠাৎ 4-5000 হয়ে গেলে ভালো লাগতো। সেই সময় 5000 ভিউ অনেক ব্যাপার ছিল। তো তখন উনি একদিন আমাকে বলে যে আপনি তো নানান মেয়েদের নামটাম নিয়ে ভিডিও করেন, আমার নামটা নিয়ে একটা ভিডিও করেন। তখন আমার কাছে পহেলা ফাল্গুন না যেন ভালোবাসা দিবস এরকম কিছু একটা আসলো। তখন আমার এলাকা থেকে একটা ফুল, গোলাপ ফুল আমি 50 টাকা দিয়ে কিনে সমুদ্র পাড়ে চলে যাই। তখন চিল্লাই বলি যে স্বর্ণা আই লাভ ইউ, মানে ফুলটা দিতে চাই এরকম। তো ওইটা হিউজ ইয়া হয়। তারপরে স্বর্ণার রেসপন্স কেমন ছিল? এরপর কাকতালীয়ভাবে ওনার সাথে আমার কেন যেন কথা হয় না, বা ওনার আর কোনো খোঁজখবর আমি পাইনি। আপনি তো সেই স্বর্ণাকে নিয়ে একটা ভিডিওর আজকে যে বিশ্লেষণ করেন এটা করেছিলেন, আমরাও দেখেছি। রাইট। তো তারপরে রেসপন্স করেন? আমার তার সাথে কখনো এরপর আর কথা হয়নি। কেন হয়নি আমি জানি না। উনি যদি বেঁচে থাকে, এই ভিডিও যদি দেখে, তাহলে আমি বলবো আপনি আমার সাথে একটু কন্ট্যাক্ট করেন, আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনি কেমন আছেন জানতে চাই। আর কোনো কারণে যদি আপনি পৃথিবীতে না থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফেরদৌস যেন নসিব করেন, সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে চাওয়া পাওয়া থাকবে। আপনি তো ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন, শেষ করতে পারিনি। শেষ করতে পারেন নাই। আচ্ছা, তারপরেও এই কন্টেন্ট ক্রিয়েটিং এর কারণে শেষ করতে পারেন নাই কিনা, বা না, কোনো প্রভাব পড়েছে কিনা? না, করোনার সময় হচ্ছে কি, করোনার সময় পড়াশোনা একটা ডাউন হয়, কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসি, একটা পড়াশোনা একটা আপ ডাউন হয়। তো আমার একটা 7 কলেজ, এখন তো সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গেছে, মিরপুর বাংলা কলেজ। তো ওখানে ওভাবেই আছে। পাশাপাশি আমি আপনার হচ্ছে গিয়ে যে মোহাম্মদপুর প্রাইভেট ইউনিভার্সিটি, দ্য পিপল ইউনিভার্সিটি যেটা, ওখানে এখন পড়াশোনা চলছে। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে কুকুর নিয়ে কথা বলছিলেন যে কিভাবে আপনার শুরুটা হয়, কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে একটা কুকুর আপনার পাশে বসে আছে, আবার কয়লার ধোঁয়া উঠছে। এই যে এই কুকুরকে পাশে রাখতেই হবে কেন, বা সেটা নিয়েই আপনি করলেন, এটা কি কোনো বিশেষ কারণ ছিল নাকি কোনো প্রতীকী হিসেবে আসলে কেন রাখছিলেন? রাইট। কচু গাছ, মশার কয়েল, কুকুর, ভাঙা বিল্ডিং, বসে বসে কথা বলা, ওই জায়গাটা এখনও মিস করি। ওই প্যাটার্নটা মানুষ খুব এনজয় করতেছিল। আমার এমনও মনে আছে, ইন্ডিয়ান পুলিশ, তো তারা থানার যে ওয়েটিং রুম থাকে বা রেস্টরুম, ওই থানায় বসে ওই টিভিতে আমার ভিডিও দেখতো, ওই প্যাটার্নের ভিডিও। তো এটা আমাকে মেসেজ করে ইনবক্সে দিত, বা আমার কাছেও ভালো লাগতো। এখন বললেন যে ওইটা কুকুরটাই কেন বা কী জন্য, ও যে ও আমার সাথে সাথে যেত, আমি খাওয়াইতাম টাওয়াইতাম, এই জন্য আমার পাশের সাথে সাথে যাইতো। এখন এরকম কোনো টপিকসে হয় কি যে ধরেন সরকার জনগণের কথা শুনছে না, বা ওই মন্ত্রী এই কথা শুনছে না, বা ওই ম্যানটা এই কথা শুনছে না, বা অনেক সময় এরকম আমাদের হয়, আমরা একটা গোল টেবিলে বসলে ওই একটা কথা আছে গ্রামের যে সালিশি যাই হোক তাল গাছ আমার, মানে জমির যেটাই হোক তাল গাছ আমার। তো কুকুরটা কোন কারণে জানো, আমি যখন যৌক্তিক কথা বলতাম তখন ও উঠে চলে যেত। তো ওই ব্যাপারগুলো আমার কাছেও এনজয় লাগতো যে কিরে ভাই, আমি এখন যৌক্তিক ফেয়ার একদম, মানে স্টেট, কোনো ধরনের ফান নাই, আমি একদম ফুল ফেয়ার কথা বলতেছি, তুই এই সময় উঠে যাচ্ছিস কেন? তখন আমি বলতাম যে যৌক্তিক কথা বলতেছি, তুই উঠে যাইতেছিস কেন? এই বিষয়গুলো মানুষ খুব এনজয় করতো। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ধরেন আপনি এখন এখানে নাই, আমি একা একা কতক্ষণ কথা বলতে পারবো? আমার কথা বলতে হলে কারো একটু সাপোর্ট দরকার হয়। তো ও পাশে থাকলে, ওর সাথে একটু লকআপ দিলে, একটু ওর সাথে হেলে পড়লে, তখন দেখা যাচ্ছে কথাটা আরও মজা করে জমায়ে বলা যায়। মানুষ আমার ভিডিওটা কেন দেখবে? মানুষ তো অনেকে ভিডিও করে, সে তার অর্থ এমবি সময় খরচ করে কেন দেখবে? আমাকে একটা এমনভাবে কথা বলতে হবে যে আই কন্টাক্ট, আমি তার কাছে নাই, আমার স্ক্রিনে ভিডিওটা দেখবে, সে ধাক্কা দিলেই ভিডিও চলে যাবে, কিন্তু সে আমার ভিডিওটা কেন দেখবে? ওইটাও একটা আমার ছিল যে কুকুর থাকুক, মশার কয়েলটা এমনিতেই রাখতে হয়েছে, কারণ ওখানে জঙ্গল তো, মশা ছিল, এবং হচ্ছে কচু গাছ ওটা ন্যাচারাল, আর ওই ভাঙা বিল্ডিংটা ওখানে আমরা একটা সময় থাকতাম। আমি একটা পর্যায়ে ফরম্যাটে চলে আসে, একদম ফরম্যাটে চলে আসে। কিন্তু এখানে আরেকটা বিষয় একটু জানতে চাই,
বেশ কিছু ভিডিওতে আপনার দেখা গেছে এগুলোর পাশাপাশি আপনি নারী বা পুরুষদের যে গোপনীয় পোশাক Right. সেগুলোও রেখেছেন, এটার বিশেষত্ব কি ছিল? রাইট। আরেকটা ভিডিওতে দেখা গেছে যে আমি আমার প্যান্টের বেল্ট খুলতেছি, তো একদম রিসেন্টলি ওটা আসছে আর কি, এনসিবিতে আসার পরে। বাংলাদেশে একটা সময় সানি লিওন এসেছিল কোনো একটা ইভেন্টের প্রোগ্রামে বা গান করার জন্য, কোনো কিছুর জন্য। তো সেই সময়টায় বাংলাদেশের আপামর জনতা প্রতিবাদ করেছিল যে সানি লিওন একজন প্রণ তারকা, সে বাংলাদেশে আসবে, এটা আমরা অ্যালাউ করব না। তো ওই জায়গাটা থেকে তো সবাই না, কেউ প্রতিবাদ করেছে যে সানি লিওন এরকম একটা মানুষ বাংলাদেশে আসবে। তো ওই জায়গাটা থেকে আমি তো আগে থেকেই প্রতিবাদীমূলক ভিডিও করে আসছিলাম, এখনও করি। তো ওই জায়গায় খোলা একটা মাঠে গিয়ে আমি তাকে ঘিরে একটা অপমানজনক ভিডিও করার ট্রাই করি, যে সে তো এমনিতেই বাংলাদেশের একটা অংশ চাচ্ছে যে সে না আসুক। তো ওই জায়গা থেকে আমি তো প্রতিবাদী ভিডিও করি। তখন আমি আমার প্যান্টের বেল্ট খুলে মানে ওইভাবে ইঙ্গিতটা করি, মানে লুক লাইক ম্যাটার অফ শেম, যে এভাবে করতেছি, মানে এই জায়গাটা দিয়ে প্রমাণ করতে চাচ্ছি যে আমি প্রতিবাদ করতেছি এই ব্যাপারটা। কিন্তু ওটা এখন 22 সালের ভিডিওটা এখন, কিন্তু ওটা তো প্রতিবাদী ছিল। আমি তো বলি নাই যে আমি খালি হয়ে আছি, সানি লিওন তুমি আসো। তা আমি তো ওই জায়গাটা প্রতিবাদ করেছি মানুষের সাথে, যে সে না আসুক, এরকম একটা ব্যাপার। আরেকটা বললেন যে মেয়েদের গোপনীয় পোশাক সামনে রেখে, ওই তৎকালীন সময়ে 22-23 সালের সময় এরকম হয়তো কোনো একটা মেলায় ঢাকা শহরে এরকম কোনো এক মেয়ে বা বোন সে হাঁটছিল, তার যেই জামাটা পরেছে সেটার জামাটার ভিতর থেকেও মানুষজন মিডিয়ায় আসছে যে তার গোপন পোশাকগুলো দেখা যাচ্ছে। তো সেইটা মানুষজন ভালোভাবে নিচ্ছিল না, যে তুমি পোশাকের স্বাধীনতা চাও, তার মানে তোমার গোপনীয় পোশাক একবারে মানুষ দেখতেছে, বা হচ্ছে গিয়া সমাজের পরিবেশটা নষ্ট হচ্ছে। আমরা তো বাংলাদেশ ওই সিস্টেমে এখন অভ্যস্ত না, আপনি কিভাবে চলবেন না চলবেন। আমরা তো মুসলিম কান্ট্রি দেশ, একটু তো স্বাধীনতা আছে। তো সেই সময়টা সবাই প্রতিবাদ করেছিল যে এভাবে আপনার গোপনীয় পোশাকগুলো দেখা যাচ্ছে, একটা প্রতিবাদ উঠছিল। তখন আমি আমার নিজের টাকা দিয়ে এই গোপন পোশাক কিনে সামনে রেখে আমি ভিডিও করেছি, প্রতিবাদীমূলক ভিডিও, যে এটা কেন দেখা যাবে। কিন্তু মানুষ এখন ওটা ভুল মেসেজ দিচ্ছে যে কাফি মেয়েদের গোপন পোশাক সামনে রেখে ভিডিও করছে। মূলত আপনার প্রতিবাদের অংশ ছিল এটা। প্রতিবাদ তো, আপনার এরপর প্রতিবাদের ভাষা ওটা ছিল। জুলাই আন্দোলনে আপনার অংশগ্রহণ নিয়ে বলেছেন, এরপর একটু নির্দিষ্ট করে জানতে চাই যে জুলাই আন্দোলনের চলাকালীন সময়ে সবচেয়ে স্পর্শকাতর ঘটনা আপনার কোন সময়টা গেছে, যেটা আপনাকে খুব নাড়া দিয়েছে জুলাই আন্দোলনে? রাইট, 12 তারিখ তো ওভাবে স্লোগান দিয়ে আমি চলে যাই, আমি বাড়িও যেতে পারি না। আমার ছোট ভাই ব্রাদার ওরা ব্যাগে করে কাপড় চোপড় দিয়ে যায়, পালিয়েছিলাম। মাঝে মাঝে ইন্ডিভিজুয়ালি অনেক ঘটনা ঘটেছে, কলা গাছের পাতাটা নড়াচড়া করলেও মনে হতো যে পুলিশ আসছে মনে হয়। রাত হলে মনে হতো যে কখন সকাল হবে, সকাল হলে মনে হতো যে আসলে কখন রাত হবে। এরকম একদম নদীর পাড়ে ছিলাম, তো বৃষ্টি পড়তেছিল খুব ওই সময়টায়। তো আমি যদি দেখাই, ক্যামেরায় দেখা যাবে কিনা জানি না, বা আপনাকে দেখাই, এই যে এখান থেকে যে এই পর্যন্ত এতটুকু দেখা, আপনি তো খালি চোখে দেখতে পাচ্ছেন, এটা কেটে গেছে। এখানে যে রকটা, এই রকটা দেখা গেছে। তো এত বড়, মানে এক আঙ্গুলের মতো জায়গা, এটা যদি কেটে যায় তাহলে কি পরিমাণ রক্ত বের হয়, রক্তটা দেখা গেলে। তো এখানে কিন্তু কোনো সেলাইয়ের দাগ নাই। আমি এই যে আমার ওই বনে জঙ্গলে থাকা অবস্থায় যে আমার পানি তো ছিল, ওই সময় যে কেটে যায়, এটার সেলাইটা আমি করতে পারি নাই। আমি কেন সেলাই করতে পারিনি, এখানে কিন্তু সেলাই ইম্পর্টেন্ট ছিল। আমি কেন সেলাই করতে পারিনি, কারণ আমি যদি ফার্মেসিতে যাই বা কোনো ডাক্তারকে আমি আনি, বা আমি যদি যাই, তাহলে তো আমার জায়গাটা ফ্ল্যাশ হয়ে যাবে যে আমি এইখানে আছি, কারণ ওই সময় তো আমাকে খুঁজতেছিল। তো একটু ইমোশন হয়ে যাচ্ছি যে ওই সময়টা বা এই নতুন বাংলাদেশ উপহার দিতে গিয়ে আমরা আসলে ট্রিটমেন্টও নিতে পারিনি। এটা তো ছোটো কিছু, আমাদের এখনও কত ভাইয়েরা এখনও পৃথিবী চলে যাচ্ছে, কারো চোখ নাই, কারো হাত নাই। এক ভাই, ওই যে আতিকুল ইসলাম মনে হয় ভাই, গাজী, ওনার এক হাত নাই, সেটার জন্য আবার উনি রাজপথে ওই কৃত্রিম হাতও আবার কোন আন্দোলনে পড়ে গিয়েছিল। মুগ্ধ ভাই তো মানুষকে পানি খাওয়াতে গিয়ে সে চলে গেছে, আবু সাইদ হাত মেলে দিছে। তো এটার সামনেটা কিছুই না, কিন্তু আপনি আমার কথা যে বললেন যে কোন জায়গাটা স্পর্শকাতর, ওই জায়গাটার জন্য আমি এটা বললাম যে আমার রক্তটা দেখা গেছে এবং অঝরে রক্ত পড়তেছিল। আমি ওই সময় বৃষ্টিও পড়তেছিল, ওই সময় আমি ট্রিটমেন্টও নিতে পারি, সেলাই করা ইম্পর্টেন্ট ছিল। আমি মনে হচ্ছে কিছু সময়ের জন্য আমি সেন্সলেস হয়ে গেছিলাম। তখন বাসার মুরব্বীদেরকে দিয়ে মানে অ্যান্টিবায়োটিক বা যেটা থাকে সেটা আনিয়েছিলাম।
আমাকে তো বলা হয়েছিল, অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল যে ওকে যেখানে পাবা সেখানে হাতের নখ উঠিয়ে দেবা, ওকে মেরে ফেলবা, এরকম। আমাকে তো নানানভাবে, আমাকে পুলিশও অনেক হেল্প করেছে। আমাকে তখন বলেছে যে তুমি যেখানে আসো জাস্ট সেভ, আমাদের কিন্তু নানানভাবে অর্ডার আছে। তো আমি আন্দোলনই করতে পারছি একদিন জাস্ট। বাকিটা আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভূমিকা রেখেছেন। কিন্তু এর বিনিময়ে যে পরবর্তী সময়টা যাচ্ছে, এখন 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপট কি পেয়েছেন আসলে? স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, এটা আলহামদুলিল্লাহ। আমরা এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, এখনও আমরা অনেক সংশয় যে যারা আসছে তারা স্বৈরাচার হয়ে উঠছে, সেটা আসলে আস্তে আস্তে দেখব তারা কি হচ্ছে, বা দেখার দায়িত্ব যে শুধু আমার আপনার এমনটা না, বাংলাদেশের সব মানুষের। কি পেয়েছেন সেই কথাটা, যে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা যদি ওই সময়টায় এই আন্দোলনটা সফল না হতাম এবং স্বৈরাচার যদি পালিয়ে না যেত, আমরা প্রতিটা মানুষই ফাঁসিতে ঝুলতাম। এখনও যে ঝুলবো না বিষয়টা ওইরকম না। ইন ফিউচারে যদি তারা কখনো ফিরে আসে তখনও আমাদের ফাঁসিতে ঝুলাবে, আমাদেরকে জেল জুলুম খাটতে হবে। তো সেই জন্য সবসময় আমাদের সোচ্চার থাকতে হবে। দিন শেষে আমরা সুন্দর বাংলাদেশ চাই, নিরাপদ বাংলাদেশ চাই। 2025 সালের 12ই ফেব্রুয়ারি আপনার বাড়িতে আগুন লাগে, জি, রাত 2টা-3টার দিকে, যেটা নিয়ে আপনি নিজেও কন্টেন্ট বানিয়েছেন, ভিডিও করে দেখিয়েছেন সবার উদ্দেশ্যে। এবং এর পরপরই যে ঘটনা, আপনার বিরুদ্ধেই উল্টো অভিযোগ ওঠে যে আপনি নিজেই নিজের বাড়িতে আগুন লাগিয়েছেন, এই প্রচারণাও চলে। এবং পরবর্তীতে দেখা যায় যে সেটা আসলে ঠিক না। যা হোক, ওই সময়টা কিভাবে সামাল দিয়েছেন বা কি ঘটেছিল আসলে? ক্লিয়ার করে নিই যে আসলে আমি আগুন দিলাম কিনা, এই ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া উচিত। কারণ মানুষ এখনও তো বলে। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে, এই হাউজের ভিতরে আমরা যারা আছি এরা সহ পুরো পৃথিবীর মানুষকে জ্ঞান, মস্তিষ্ক, ব্রেন, ঘিলু এটা দিয়েছে। তো আমরা প্রতিটা মানুষ একটা পরিবার থেকে আসেনি, একটা প্রতিষ্ঠান থেকে আসেনি। এক একজনের ডেফিনেশন, চিন্তাভাবনা এক রকম থাকবে। ওই মামলাতে এখনও 2জন আসামি, 2জনই গ্রেপ্তার হয়েছে। একজন 1 বছর পর জামিন পেয়েছে এবং একজন এখনও জেল খাটতেছেন। তাহলে যদি আগুনটা আমি দিতাম, বাংলাদেশের প্রশাসন, একটা কথা আছে প্রবাদের মতো যে আইনের হাত অনেক লম্বা, আমি যদি আগুন দিতাম বা আমি যদি কাউকে দিয়ে দেয়াতাম, তাহলে আমি এখন এই এশিয়ান পোস্টে এসে কথা বলতে পারতাম না, আমি এখন জেলে থাকতাম। তাহলে ওই ছেলেটা কেন এখনও জেলে? আচ্ছা, আগুন যেহেতু কাফি অর XYZ কেউ না কেউ তো দিল, তাহলে নিশ্চয়ই তাদের নামে আমি মামলা করব। আমি কোনো আওয়ামী লীগ ব্যক্তিকে মামলা করিনি। রাষ্ট্রের কাছে, পুলিশের কাছে আমি ছেড়ে দিয়েছি। পুলিশ তার নিজ যোগ্যতা বলে, আপনি বলেছেন যে রাত 2টা-3টায় আগুন, ওদিন ওই 12 তারিখ রাত 12টা থেকে 2টা পর্যন্ত তারা সিম কোম্পানির কাছে ঢাকা এসে সেল নিয়ে গেছে যে কোন কোন নাম্বার ওই এরিয়ার ভিতরে ওই টাইমের ভিতরে গেছে। ওই নাম্বারের উপর ডিপেন্ড করে এনআইডি কার্ড খুঁজছে। এনআইডি কার্ড, এগুলো প্রশাসনের কথা, ডিটেলস বলা ঠিক না। তো তারা এক কথা যেটা বলি যে পুলিশ তার দক্ষতা বলে নিয়ে আসছে যে ওই এনআইডি কার্ডের ব্যক্তিটা কে, সে কি করে, তার অ্যাক্টিভিটিস কি। তারপর ব্যাটে বলে সব কিছু মিলিয়ে দেখে ওই সময় জয় বাংলা ক্যাম্পেইন চলতেছিল সেই সময়টায়। তো ওই ব্যক্তি সে জয় বাংলা ওপেনে ক্যাম্পেইন করতো, নাম লিখতো, এটা সেটা করতো, সব কিছু। এবং তারা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সে 160-তে সে স্বীকার করলো। এবং যে বাইকটা দিয়ে আমার বাসার সামনে গিয়ে আগুন দিল, ওই বাইকটা ওনাদের না, কারো একটা বাইক, যে ভাই আপনি বাইকটা দেন একটু ঘুরে আসি। ওই বাইকটা 1 বছর পরে আমি নিজে কোর্টে দাঁড়িয়ে সুপারিশ করে আসছি যে ভাই এই বাইকটা নির্দোষ, বাইকটা তো আপনার একটা বাইক ছিল, ভাই বাইকটা একটু দেন আমি যাই, এরকম হয়েছে ব্যাপারটা। এবং যেই দোকান থেকে তেল নেওয়া হয়েছে, আমার ঘরে যে তেল দেওয়া হয়েছে, ওই দোকানদারেরও 160-তে কথা আছে যে আমার দোকান থেকে তারা তেল নিচ্ছে, তারা বলেছিল যে পুকুর সেচ করবে, পুকুর, গ্রামে পুকুর সেচ করে না সেটা। তো এগুলো তাহলে আমি আগুন কিভাবে দিলাম? ওই সময়টা সামাল দিয়েছেন কিভাবে? মানে আমি ঢাকাতে, আমার পরিবার সবাই ওখানে ছিল, বাহির থেকে লাগিয়ে আগুন দেওয়া হয়েছিল। তো ইনফরমেশন পেয়ে আমি রাতেই যাই, সকাল হয়ে যায়, 11টা বেজে যায়। আমি আসলে বুঝতে পারিনি যে আমাদের পুরো ঘরটা নাই। আমি ভাবছিলাম যে এক পাশ থেকে একটু পুড়ছে টুড়ছে। আমি ওখানে গিয়ে যখন দেখি যে পুরো ঘরটা একদম মিশে গেছে, আমি ভিতরটা মনে হচ্ছে যে কেমন যেন মানে বুঝতে পারবো না। আচ্ছা, একটা কথা আমরা মিস করে গেছি যে এই সময়টা হতে পারে বা জুলাই আন্দোলনে আপনার অংশগ্রহণ নিয়ে হতে পারে, আপনি বাড়ি ছাড়া ছিলেন। আপনার বাবা মা বিষয়টা কিভাবে নিয়েছিল, আপনার এই জুলাই আন্দোলনে অংশ নেওয়ার বিষয়টা?
আমার বাবা মা সহ আমার পরিবার খুবই চাপে ছিল। আমার বাবা একজন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। তো ওই সময় মাদ্রাসার যিনি সভাপতি মানে প্রতিষ্ঠানের, তিনি আওয়ামী লীগপন্থী ছিলেন, কিন্তু আমার বাবাকে তিনি হেল্প করেছেন। আমার বাবাকে সকাল সন্ধ্যা পুলিশ নিয়ে যাচ্ছে, পুলিশ নিয়ে জোর করে জামাত শিবির ট্যাগ দেওয়া হচ্ছে, আপনি জামাত করেন, দাড়ি রাখছেন, টুপি আছে, আপনার ছেলেটা করছে। তো ওই সভাপতি সাহেব, কৃতজ্ঞতা জানাই তাকে, তিনি স্টেট বলছেন যে তিনি দাড়ি টুপি থাকতে পারে, তিনি আমার প্রতিষ্ঠানের প্রধান, তিনি কোনো জামাত শিবির করেন না। তার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, তার ছেলে কি বলবে, কি সিদ্ধান্ত করবে, কোন আন্দোলনে যাবে বা না যাবে, এটা সম্পূর্ণ তার ব্যাপার। তো আমার পরিবারকে অনেক চাপ সৃষ্টি করা হয়েছে। তো এই জন্য মাঝে মাঝে নিজেকে কখনো কখনো মনে হয় যে ছেলে সন্তানের জন্য পরিবার তো আসলেই সাফার করে। আমরা যখন পৃথিবীতে আসার আগে সবসময় আমাদের জন্য পরিবার আসলে অনেক কিছু করে। তো পরিবারের মানুষ অনেক কষ্ট থাকে, তো আল্লাহ তাআলা মাফ করুক আর কি। আপনার এই আন্দোলনের পরে বাড়ির বিষয়টা বলছিলাম, যে বাড়িতে যখন আপনার আগুন লাগলো, তারপরে আপনি একটা সংবাদ সম্মেলনে সম্ভবত বলেছিলেন, দেশের মানুষের জন্য কথা বলে ভুল করেছি। এই কথাটা আপনার কেন মনে হলো, যে আসলে কোনো ক্ষোভ থেকে নাকি আসলে কোনো যৌক্তিকতা ছিল বলার মতো? না, ওই সিচুয়েশনে আসলে এটা তো যে কারো ভিতর থেকে এসে যায় যে আমি যদি এই আন্দোলন না করতাম, ধানমন্ডি 32-এ বুলডোজারের উপর যদি আমি না উঠতাম, ওদের কথা যে ধানমন্ডি 32-এ তুমি গেছো, ভাঙছো, যার জন্য তোমার বাড়ি পোড়াই দিছি, এগুলো যদি আমি না করতাম তাহলে তো আমার পরিবারের উপরে অ্যাটাক হয় না, আমার ঘর বাড়ি পোড়াইয়া দেওয়ার দুঃসাহস হয়ই না। তো তখন আসলে মনে হচ্ছে যে এই আন্দোলন সংগ্রাম যদি না করতাম, এই ধানমন্ডি 32-এ যদি না যেতাম, তাহলে এই আমার পরিবার সাফার হতো না। ওই জায়গা থেকে হয়তো অভিমানের জায়গা থেকে বলছি, কিন্তু না, আমি এই আন্দোলন সংগ্রাম করেছি বলেই আজকে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করতে পেরেছি। আমিই করেছি সেই জন্য না, আমরা সবাই মিলে, মানে সবার সাথে তো আসলে আমিও ছিলাম, এটাই বললাম আর কি, যে সবার সাথে আমিও যে অংশগ্রহণটা করতে পারছি স্বৈরাচার বিরোধী আন্দোলনে, যার জন্য এখন আমরা সুস্থ সুন্দর একটা বাংলাদেশ পাচ্ছি। সামনে আমরা আরও ক্লিন করতে পারবো আমাদের এই জেনজি, আগামীর জেনজি, আমাদের ছেলে সন্তান, আগামী প্রজন্মকে হয়তো সুন্দর একটা দেশ উপহার দিতে পারবো। কিন্তু সেটা যদি ওই আন্দোলন সংগ্রাম না করতাম তাহলে এটা সম্ভব ছিল না। এখন আমরা এই আন্দোলনের ফল কিন্তু এখনও পাচ্ছি। এখন কিন্তু অনেকটা সংস্কার হয়েছে। এখন একজন নেতা গিয়ে এক জায়গায় কিন্তু চাঁদাবাজি করতে পারছে না, হয়তো সমঝোতার মাধ্যমে অনেক কিছু হয়, কিন্তু এটা তো পরিবর্তন। আমরা মনে করি অনেকটা পরিবর্তন হয়েছে এবং পূর্ণাঙ্গ পরিবর্তন আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আপনার জুলাই আন্দোলনের আগে যে কাফি ছিলেন, সেই কাফি দলমত নির্বিশেষে অনেকের কাছেই প্রিয় ছিল, রাইট, এবং আপনার ফলোয়ার সংখ্যা ভালোই ছিল, খারাপ না। তো কিন্তু আন্দোলনে যখন অংশ নিলেন, সরাসরি অংশ নেওয়ার মধ্য দিয়ে কিন্তু আপনার একটা সমর্থক কমে গেল, মানে একটা সাইডের সমর্থক যারা আন্দোলনকে সমর্থন করে না, রাইট, বা আন্দোলন বিরোধী, রাইট, একটা অংশ কমে গেল। এখন আবার আন্দোলনের পরতে হয়তো বা জামাত, বিএনপি, এনসিপি বা আওয়ামী ঘরানার লোকজন ছাড়া হয়তো আপনাকে সমর্থন করতো, কিন্তু এখন সম্প্রতি আপনি এনসিপিতে সরাসরি জয়েন করেছেন। এর ফলে বিএনপি পন্থী বা এনসিপি বিরোধী যারা আছে তাদের ফলোয়ার্স আবার আপনার জায়গা থেকে কমে যাচ্ছে। আপনার যে গ্রহণযোগ্যতা সেটা ধীরে ধীরে কমে যায়, সংকীর্ণ হচ্ছে কিনা? রাইট। কেন মনে হলো যে এনসিপিতে জয়েন করতে হবে? ফলোয়ার আমার কমলো কি বাড়লো, এটাকে বেচ করে আমি আমার গতিতে চলবো না, এটা হতে পারে না। আমার সুস্থ আল্লাহ তাআলা যিনি ফলো দিছে তাকেও ক্রিয়েট করেছে, আমাকেও করেছে। আমি কোনটা করতে কমফোর্ট, আমি কোনটা দেশের জন্য দশের জন্য ভালো হবে, সেই ডিসিশনটা শুধু আমিই নেব। সেটা ফলোয়ার বাড়ুক বা কমুক, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমাকে সদা সত্য কথা বলতে হবে। সত্য কথা বলেই কাফি না হলে এনসিপি থেকেও আমাকে নক আসতো না। আমি একটা ফিগার বলেই, আমার একটা জায়গা আছে বলেই এনসিপি আমাকে বলছে, এবং আমিও কমফোর্ট বলে আমি তাদের কাছে গেলাম। তো ওই জন্য ওইটা ক্লিয়ার করলাম যে ফলোয়ার বাড়লো কিংবা কমলো এটা আমার দেখার সময় না। আমার সময় হচ্ছে আমি দেশের পক্ষে কাজ করছি কিনা, দেশের মানুষের পক্ষে কথা বলছি কিনা। কিন্তু সেটা এনসিপিতে জয়েন না করে ব্যক্তি কাফি কি বলা যেত না? ব্যক্তি কাফি বলা যেত এবং বলেও আসছিলাম। ব্যক্তি কাফি বলতে গিয়ে আমি দেখি কি যে আমি চাপ সৃষ্টির সম্মুখীন হয়ে যাচ্ছি, যেটা আমাকে একা কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। আমি আগে স্বৈরাচার থাকা অবস্থায় কথা বলেছি, স্বৈরাচার চলে যাওয়ার পরও আমাকে হামলা মামলা হলো আর কি। এখন এই গভর্নমেন্টের সময় আমি যদি ফেয়ার কথাগুলো বলি, ফেয়ার কথাগুলো বললে
বিএনপির জায়গায় যদি জামাত থাকতো জামাতের বিপক্ষে যেত। যেহেতু এখন বিএনপি আছে, এখন বিএনপির এগেনিস্টে যাচ্ছে। গণভোটে হ্যাঁ ভোট মানছেন না। আপনারা ক্যাম্পেইনে করলেন ভাই ধানের শীষে ভোটটা দিবা আর গণভোটে হ্যাঁ ভোট দিবা। মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিল, আমি নিজে দিলাম। এখন এসে আপনি মানছেন না। এখন যখন আমি বলবো যে আপনারা কেন মানতেছেন না, আপনি এটা কোর্টে কেন পাঠাচ্ছেন, কোর্টে কবে রায় দিবে, আবার সেটাকে আপিল করতেছেন, আবার সেটা শুনানিতে পাঠাচ্ছেন, তাহলে এই কথাগুলো বললে তো বিএনপির এগেনস্টে চলে যায়। কিন্তু এই কথাগুলো যদি আমি এনসিপিতে না থেকেও একা একা বলি, তখন কিন্তু ওই চাপচিচিটা আমার উপরে আসলে মানুষ দায়সারা আমার জন্য কথা বলবে যে কাফির উপর আজকে এইটা হলো, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু এখন আমার উপরে যদি কোনো অ্যাটাক হয়, হামলা হয় বা কোনো কিছু হয়, তো এটা হলে কিন্তু আমার একটা পার্টি আছে এবং পার্টির যারা একদম সিনিয়র লেভেলে তাদের সাথে আমার নিয়মিত ওঠা বসা হয়, ভালো সম্পর্ক, এবং তারা অল ওভার সবাই আমাকে স্নেহ করে, ভালোবাসে। তো এখন তো আমার শক্তিটা বেশি। এখন ব্যাপার হচ্ছে যে আমি আসলে এনসিপিতে এসে জনগণের কথা বলবো কিনা, বা বললে মানুষ রিসিভ করবে কিনা। ওই যে বললাম ভাই, আমি সত্য কথা বললে সেটা মানুষ কেন রিসিভ করবে না? আমরা যদি দেখি যে আওয়ামী লীগের সময় ঢাকা দক্ষিণে না যেন উত্তরে একজন ছিলেন যে আনিসুল হক না যেন আনিসুল ইসলাম, উনি যে মায়ের কথা বলতেন আওয়ামী লীগের, কিন্তু যে আমার প্রচণ্ড জ্বর, মা অপেক্ষা করতেছিল, আমি পরীক্ষা দিয়ে গেলাম 33 মার্ক পেলাম, মনে পড়বে হয়তো। তো সেই ব্যক্তি আনিসুল হক সম্ভবত, না যেন আনিসুল ইসলাম এরকম, তো ওনাকে কিন্তু দলমত নির্বিশেষে মানুষ পছন্দ করতেন বা ভালোবাসতেন। তা আমি তো আমার কাছে ওটা রোল মডেল যে আমি একটা দল করতে পারি, কিন্তু আমার দল আজকে এনসিপি ভুল করলো, আমার দল এখন ক্ষমতায় আছে, চেয়ারে বসছে, সে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষের বুকে গুলি চালালো, আমি তো কাফিতে সেটা অ্যালাউ করব না। আমি জাস্টিফাই করব তার ভুল হচ্ছে না, তার খারাপ হচ্ছে। তার মানে এখন আপনি নিজের সেফটির জন্য এনসিপিতে আসছেন বলা যায়? নিজের সেফটির জন্য, দেশের জন্য কাজ করার জন্য, যে এই জায়গাটায় গেলে আমি হয়তো আরও সুন্দরভাবে মানুষকে দিতে পারবো এবং সেটা সহজ হবে, সেটার জন্য এনসিপিতে আসা। এবং এনসিপির মানুষগুলো তারা ইনসাফের পক্ষে লড়ে যাচ্ছে, তারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে, তারা দেশ সংস্কারের পক্ষে, সংবিধান সংস্কারের পক্ষে, তারা হাদি হত্যার বিচার চাচ্ছে। এবং এই হাদি হত্যার বিচারটা অন্য কেউ মন থেকে কেন চাচ্ছে না, বরং কেউ চাইলে সেটাকে আরও অপছন্দ করে, যে হাদি হত্যার নানানভাবে গালাগালি করে। কিন্তু এনসিপি সেই জায়গায় ডিফারেন্ট, সে হাদি হত্যার বিচার ওপেনলি চাচ্ছে এবং সে যে গণমানুষের পক্ষে এনসিপি দাঁড়াচ্ছে, ইনসাফের পক্ষে লড়ে যাচ্ছে, সদা সর্বকথা বলছে। সংসদে এত মন্ত্রী, এত এমপি, এনসিপির মাত্র 6টা মাত্র ম্যান, সেখানে এনসিপির কথা, এনসিপির আওয়াজ, এক হাসনাত আবদুল্লাহর কণ্ঠস্বর মানুষজন রিসিভ করতেছে। কেন? এমনি তো না। হাসনাত আবদুল্লাহ জনগণকে টাকা দিয়ে এসে নাই, ভাই আমার কথাটা শেয়ার করো। হাসনাত আবদুল্লাহ মানুষের পক্ষে আছে বলে তার কথাটা মানুষ রিসিভ করছে। তো আমার কাছে এনসিপি এই জন্য বেস্ট মনে হচ্ছে এই টাইমে, যে এখানে সৎ মানুষ আছে, এখানে দেশের পক্ষের মানুষ আছে, এখানে হাদি হত্যার বিচার চাওয়ার পক্ষের মানুষ আছে, এখানে ইনসাফের পক্ষের মানুষ আছে। সো এটা আমার সাথে আমি ভালো কমফোর্ট হব, আমার কথা বলতে সুবিধা হবে, এই জন্যই আমার এখানে আসা। এনসিপিতে যোগদান করার পরপরই আরেকটি আলোচনা আসছে, আপনি কলাপাড়া উপজেলা পরিষদে নির্বাচন করবেন। এটার বাস্তবতা কতটুকু? যদি করে থাকেন বা করার ইচ্ছা যদি থাকে, তাহলে কি এই নির্বাচন করার স্বার্থেই জয়েন করলেন কিনা এনসিপিতে? রাইট, নির্বাচন করার স্বার্থে যদি হতো তাহলে তো 5ই আগস্টের পরে এনসিপি যখন গঠন হলো, তখন তো সুবর্ণ একটা সুযোগ ছিল এমপি ইলেকশন করার। কারণ আমার ভাইয়েরা, আমার সহযোদ্ধারা তো কেউ কেউ এখন এমপি, কেউ কেউ উপদেষ্টা ছিলেন, তা তাদের সাথে তো আমার ওঠা বসা কথাবার্তা, তাহলে আমি কেন নয়? তো আমার নির্বাচনে এমপি হওয়া, ক্ষমতার উপরের চেয়ারটায় বসা, এরকম টোটালি কোনো ধরনের ইচ্ছা শক্তি ছিল না, এখনও নাই। তাহলে আমি এমপি ইলেকশনটা করতে পারতাম। এনসিপিতে আমার আশাই হচ্ছে রাক্ষোভের জায়গা, অভিমানের জায়গা থেকে, যে গণভোটে হ্যাঁ ভোট দিলাম, আপনি মানলেন না, আপনি ডিরেক্ট আমার সাথে, আমাদের সাথে, জনগণের সাথে, জনগণের 70% মানুষ জয়ী করে দিল, সেই গোষ্ঠীটার সাথে প্রতারণা করলেন। এই অভিমানের জায়গাটা থেকে বিশেষ করে আসা। এবং উপজেলা নির্বাচনের যে কথাটা বললেন, এটা ঘোষণা দিয়েছি যে আমি, দল তো আমাকে চাচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি তো আমাকে মনে করছে যে আমি অ্যাটলিস্ট 10টা প্রার্থী হলে তার ভিতরে আমি তো একটা পার্সন আছি। তো ওই জায়গা থেকে বা হচ্ছে, যেহেতু আমি ইনসাফের পক্ষে লড়ে যাচ্ছি, হাদিকে ভাইকে গুলি করার পাশাপাশি আমাকেও নাকি গুলি করার অর্ডার ছিল, এরকম একটা আমরা নিউজ দেখেছি। তো ওই জায়গাটা থেকে আমি বলেছি যে উপজেলা চেয়ারম্যান পদে আমি নির্বাচন করব।
এখন সেটা আমি খুব ভালোভাবে জাস্টিফাই করতেছি যে আসলে আমি যেখানে নির্বাচন করব সেখানকার মানুষ, আমার এলাকার মানুষ আসলে আমাকে চায় কিনা এবং আমাকে দরকার কিনা এবং আসলে আমি উপযুক্ত কিনা এটা জাস্টিফাই করতেছি। সেখানকার মানুষ যদি আমাকে না চায়, তারা যদি মনে করে যে না আসলে তাকে দরকার নাই, যে যারা আছে বা যারা তার চেয়ে অন্য কেউ আছে তারা পারফেক্ট, তাহলে আমি কেন জায়গায় গিয়ে শুধু শুধু ঝামেলা করব। আপনি বললেন এনসিপি আপনাকে আমন্ত্রণ জানিয়েছে দলে যোগদান করার জন্য, কিন্তু যদি এনসিপি না হয়ে অন্য কোনো বড় দল, জামাত বা বিএনপি বা অন্য কোনো বড় দল যদি আপনাকে তাদের দলে ডাকতো, সেক্ষেত্রে সেখানেও তো আপনার সেফটি থাকতো। সেফটির জন্য সেখানেও যেতেন কিনা, নাকি বিষয়টা এমন যে বড় দলে গেলে আপনার পদ পাওয়ার সম্ভাবনা কম, এনসিপিতে পদ পাওয়াটা সোজা, এরকম কোনো বিষয় আছে কিনা? না, ওই আমি আগে ক্লিয়ার করেছি যে এনসিপির ম্যানগুলো ওরা হচ্ছে হাদি হত্যার বিচার চাচ্ছে, ইনসাফের পক্ষে লড়ছে, দেশ সংস্কারের পক্ষে লড়ছে, হ্যাঁ ভোটের জন্য লড়ছে, কথা বলছে। এই ব্যাপারগুলো জামাতের ভিতরে আছে। এখন বলবো ওটা তো তোমার জোটেরই দল, ওটা না। কিন্তু বিএনপির ভিতরে ভালো লোক আছে, বিএনপির ভিতরে অনেক মানুষ, অনেক এমপিরাও, মন্ত্রীরাও, তারাও দিন শেষে বলে যে এই বর্তমান লাইনের বিএনপি আমরা চাচ্ছি না, আমরা বেগম জিয়ার বিএনপি বা সুস্থ বেগম জিয়ার দুইটা কথা খুব এই মুহূর্তে চলছে। একটা হচ্ছে যে টোকাই চোটাইদেরকে নিয়ে দল ভারী করার দরকার নেই বা শিক্ষিত মানুষ দরকার, এরকম একটা কথা আমি যদি ভুল না করে থাকি। আরেকটা কথা হচ্ছে যে আপনার জনগণের সরকার ক্ষমতা আসলে এই সংবিধানকে চলে ফেলতে হবে, তো এরকম একটা ব্যাপার। তো আমার বিএনপির প্রতি মানে আমার এলাকায় যিনি বিএনপি নির্বাচিত এমপি, তার নির্বাচনের জন্য ধানের শীষে আমি নিজে ভোট চেয়েছি। নির্বাচনের দিন বেলা 9টার দিকে আমি নিজে ভিডিও বানিয়েছি যে আমার এই পটুয়াখালী 4-এ উনি ABM মোশাররফ হোসেন, মাননীয় সংসদ সদস্য, বর্তমানে এমপি সাহেব, তার বাসায় আমার আসা যাওয়া হতো। তার জন্য আমি নিজে ভোট চেয়েছি যে এইখানে 11 দলীয় জোটের ভালো প্রার্থী নাই এবং ABM মোশাররফ হোসেন তিনি যদি এখানে হন, তিনি কাজপড়ুয়া মানুষ, তিনি ক্ষমতায় না থাকা কালেও তিনি এই এলাকার জন্য কাজ করেছেন এবং তিনি একটা জায়গায় গেলে কাজ নিয়ে আসতে পারবেন। আমি নিজে ধানের শীষে ভোট চেয়েছি। তো এখন বিএনপির প্রতি তো আমি ছাড়াও অনেক মানুষের একটা সুন্দর চাওয়া পাওয়া ছিল। আমি যে স্পেস পাবো না সেটা না, আমি ওই যে বললাম আমি নিজে ধানের শীষে ভোট চেয়েছি আমার আসনে। তো এখন বিএনপি দেখা যাচ্ছে যে দিন দিন কেমন যেন লাইন হারিয়ে যাচ্ছে, তারা কার্ড দিতে ব্যস্ত হয়ে যাচ্ছে। এই কথা বললে আবার বিএনপির ভাইরা মাইন্ড করতে পারে। আবার হচ্ছে গিয়া যে দেশে সংকট চলছে, তারা কার্ড দিয়ে যাচ্ছে। তো এখন মানুষ, নাহিদ ভাই সম্ভবত বললো যে এরকম বিশ্বে এরকম কোনো সরকার খুব নাই বলেই চলে, যে যারা 2 মাসের মাথায় এত জনপ্রিয়তা হারাচ্ছে, এরকম একটা কথা আছে। কারণ মানুষের সেটা অবজার্ভ করতেছে যে এই বিএনপি তো আমরা চাই নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নেতারা থানায় আসলো, এসে তারা সেখানে সেফটি পেল না। যেটা বললেন যে আসলে অন্য অন্য দলে পোস্ট পজিশন পাবেন না, এই জন্য কি গেলেন না। তো বিএনপির এই মুহূর্তে এই মুহূর্তে আসলে তাদের দলে যোগ দেওয়াটা আমি উচিত মনে করছি না, একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে তাদেরও আমাকে আসলে দরকার নাই, কারণ তাদের দলে অনেক ম্যান আছে, অনেক পরিচিত মুখ আছে, যা কর্মীর বা তাদের অভাব নেই। আমার মতো কাফি তাদের না হলেও চলবে। জামাতও ডিফারেন্ট, জামাতে চাইলেই আসলে ঢোকা যায় না। জামাতের আলাদা রুলস রেগুলেশন আছে যে কর্মী হতে হবে, নানান ধরনের স্টেপ আছে তাদের, চাইলেই কেউ হুট করে পারে না। এবং ওখানে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরাই, আমি যখন ক্লাস 3-4 পড়ি তখন জামাতের কর্মীরা এসেছিলেন। আমি রোল মনে হয় আমার ক্লাসে 2 ছিল। তো আমার ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, এই 3 জনকে টার্গেট করেছিল। জামাতের সিস্টেম আলাদা, ওরা আপনি একটা ক্লাসে টার্গেটই করবে একদম ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় এরকম। তো ওই সময় আমিও ওই টার্গেটে ছিলাম। তো তখন শিবিরের অফার পেয়েছিলেন? রাইট, ওইটা। তো তখন আসলে তো আরও ছোটো ছিলাম, এই জন্য আসলে আসা হয়নি। লাস্ট বিশ্ববিদ্যালয়ে যখন কোচিং করি ফোকাসে, তখনও একটা জামা শিবিরের ব্যাপার ছিল। তো তখন তো আসলে পলিটিক্যালি এরকম চিন্তাভাবনা ছিল না। সো যেটা বললেন যে জামাত বা বিএনপি বা এনসিপিতেই কেন, তো চাইলেই জামাতে হঠাৎ করে ঢোকা যায় না। আর এনসিপিটা আমার জন্য ইজি এই জন্য যে আমি আসলে এদের সাথে কমফোর্ট, এরা উপরের যে নেতৃবৃন্দ আছে সবার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, সবাই ভালোবাসা স্নেহ করে এবং তারা দেশের পক্ষে লড়ে যাচ্ছে। আমি নিজেও হক হালালি কথাগুলো বলি, এই জন্য তাদের সাথে কেমন যেন মিলে যাচ্ছে বেশি আর কি। একজন কন্টেন্ট ক্রিয়েটর থেকে সরাসরি রাজনৈতিক দলে যোগদান করেছেন, রাজনীতিতে আসার পরে এখন পর্যন্ত এই কয়েকদিনে কোনো চাপ বা বাধার মুখে পড়েছেন কিনা? 1 বছরের আমার একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল
একটা ট্রাভেল এজেন্সিতে। তো ওখানে আমি যখন এনসিপিতে যোগ দেই তখন এরপর এই দিন বিকেলবেলা তারা ফোন করে জানায় যে ভাই আপনি তো আগে ইনফ্লুয়েন্সার, পাবলিক ফিগার, কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন, এখন তো একটা রাজনৈতিক দলে যুক্ত হয়ে গেছেন, এখন আসলে আমরা ওই চুক্তিটা ইতি টানতে চাচ্ছি আর কি। তো এখন তারা না চাইলে তো আমি সেখানে যেতে পারি না, তখন ওকে ফাইন আমাকে ক্লোজ করে দেন আর কি। ওনারা সম্ভবত এই 1 তারিখে হচ্ছে অফিসিয়ালি নোটিশ দিয়ে দিবে এবং ওই চুক্তিনামায় লেখা ছিল যে আমরা যখন ক্লোজ করব বা জিনিসটা বাড়াবো আর 2 মাস আগে আমরা নোটিশ করব। তো সেই সূত্রপাত থেকে তারা 2 মাস 1 মাস মানে এই 1 তারিখে নোটিশ করে দিবে অফিসিয়ালি। তো রাজনীতিতে এসে আমার ওই চাকরিটা চলে গেল আর কি। যেহেতু ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম, আমার ভালো একটা স্যালারি ছিল এবং জেনে থাকবেন যে এখন ফেসবুকে ইনকাম আগের চেয়ে খুব কম। আগে ভালো ইনকাম করা যেত, এখন খুব কম। তো ওই আমার এই মাসের ফেসবুক ইনকামটা আমার ওই ব্র্যান্ড অ্যাম্বাসেডরের স্যালারিটা ফেসবুক ইনকামের চেয়ে বেশি ছিল। তাহলে নিশ্চয়ই একটু আইডিয়া হবে যে আমার ওই স্যালারিটা অনেক ভালো ছিল। তো দলে যুক্ত হয়ে ওটা শেষ হয়ে গেল। তাতে কি হতাশা কাজ করছে মনে? হ্যাঁ, একটু মন খারাপ তো হয়েছে যে আমার ওটা একটা ব্যাকআপ ছিল, যেহেতু এখন ফেসবুক ইনকাম কম। হতাশা হয়েছে, তবুও তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখছি যে আল্লাহ তাআলা ভালো কিছু রাখছেন। আমি যেখানে থাকি যে বাসায়, ওই বাসাটা অনেক বড়, 8 তলা। এখন ওখানে তো এক একটা ইউনিটের মালিক এক একজন হয়, ফ্ল্যাটের মালিক এক একজন হয়। তো ওখানে নানান পার্টির লোকজন আছে। তো তারা, আমি যেই মালিকের আন্ডারে থাকি তাদেরকে 2-3 জন পার্টি মিলে আর কি বলা হয়েছে এনসিপিতে যোগ দেওয়ার পরে যে আসলে আমি চিলেকোঠায় থাকি আপাতত। তো ওইটা আমাদের গেস্ট রুম, ওয়েটিং রুম, বা ওইখানে সিঙ্গেল ব্যাচেলর থাকা যাবে না বা ওখানে কাপল থাকতে হবে। মানে এনসিপিতে যোগ দেওয়ার পরে যে এখন সরাসরি তো আর বলতে পারছে না যে সে এনসিপি করে, তাকে বের করে দাও। তো ওই দিকটা ইঙ্গিত করেই যে আসলে কাফিকে রাখা যাবে না, এরকম একটা গুঞ্জন ব্যাপার আর কি, নির্দেশের মতো আর কি। যে আমাকে যারা থাকতে দিচ্ছে, যাদের আন্ডারে আমি, তাদেরকে একটু চাপ সৃষ্টি করা বা ওই কমিউনিটিতে গ্রুপে কথাবার্তা বলা যে কাফি এখন স্টেট ফরওয়ার্ড তো বলতে পারে না যে তো ও এনসিপিতে যোগ দিচ্ছে এখন ওকে বের হয়ে যেতে হবে, এটা তো বলতে পারছে না। একটু চাপ সৃষ্টি হচ্ছে এবং আমাকে সরাসরি এখন এই জিনিসটা মিডিয়া কাভারেজ যখন হলো, এখন মিটম্যাট আছে আর কি। আপনি হাদি নিয়ে বেশ কিছু কন্টেন্ট বানিয়েছিলেন। হাদির সাথে কি আপনার বিশেষ কোনো ঘটনা আছে বা বিশেষ কোনো স্মৃতি মনে পড়ে কিনা? একই সাথে জানতে চাই যে হাদি কি হারিয়ে যাচ্ছে কিনা? হাদির বিচারটা এখন যেন কেমন চাওয়া হচ্ছে না। এটা বাংলাদেশের কেমন যেন একটা ব্যাপার যে একটা মানুষ চলে গেলে তার জন্য বিচার আচার চাওয়া হয়, এরপর আসলে আর কেন যেন হয় না। এক ইস্যুর পর আর এক ইস্যু আছে। হাদি ভাইয়ের সাথে আমার একবার দেখা হয়েছে, ওনার যে ইনকিলাব মঞ্চ, তো ওইটা ওই 24-এর বইমেলায় বাংলা একাডেমির দিকে তার স্টল ছিল। তো ওখানে এমনিতে জুলাই যোদ্ধা মনা অনুযায়ী তো একে অপরের প্রতি একটা ভালোবাসার জায়গা থাকে। তো ওইখানে আমার এক ভাই নিয়ে যায় যে এটা হাদি বেরিয়া, উনিও আমাকে দেখতো। তো তারপর ওনার স্টলে যাওয়ার পর উনি একদম ওই যে হাতের ব্যাচ বলেন বা ছোট ইয়েতে কাঠের ইতে লেখা জুলাই 36 বা এরকম টাইপ, তো স্টলে যারা ছিল তাদেরকে বলেছে যে কাফি আসছে, ওর ভাইয়া তোমার যেটা যেটা ভালো লাগে তুমি নাও। তো ওই সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও সে রেখে দিচ্ছিল যে তোমার সাথে কথা আছে। তো ওটাই শেষ কথা, যে কথা আর হয় নাই। তো এরপর তো সে নানান কয়েকটা আন্দোলনে সে খুব সক্রিয় থাকে, এরপর স্বৈরাচারের টার্গেটে পড়ে তো চলে যায়। মহান আল্লাহ তাআলা তার গুনাহখাতা মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, সুম্মা আমিন। মিস করি অবশ্যই তাকে। আচ্ছা, এখন সরকার তো চেঞ্জ হয়ে গেছে, এখন নতুন সরকার আসছে, গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচিত সরকার জনগণের ভোটে। প্রায় 3 মাসের মতো হয়ে যাচ্ছে। এই 3 মাসে বর্তমান সরকারের কাজকে কিভাবে মূল্যায়ন করবেন? যদি মার্কিংয়ের কথা বলি, 10-এ কত দেবেন বর্তমান সরকারকে? 10-এ 4-5 দেওয়া যায়। কেন? 17 বছর একটা সরকার, স্বৈরাচার সরকার দেশ শাসন করেছে। দিনের ভোট রাতে হয়েছে, যেই ব্যক্তিটা মারা গেছে কেন্দ্রে যে শোনা যায় যে তার ভোট দেওয়া হয়ে গেছে, এরকম ব্যাপার ঘটছে, আমরা মিডিয়া দেখেছি। তো সেরকম একটা স্বৈরাচার যাওয়ার পর, গণ অভ্যুত্থান হওয়ার পর, অন্তর্বর্তীকালীন সরকার থাকার পর যে একটা নির্বাচিত সরকার আসলো, তার মানে যেই নির্বাচিত সরকারটা আসলো বিএনপি,
এরা কিন্তু বিগত 16-17 বছর সরকারে আসতে পারেনি বা নির্বাচন করেও করতে পারেনি বা পালায় থাকতে হয়েছে, ধান খেতে হোক, ঘর বাড়ি চাইরা হোক, অনেকে জেল জুলুম অনেক ত্যাগ তিক্ষা করছে। তো সেই সরকারটা আসার পর রক্তক্ষয়ীর ব্যাপারটা বয়ে যাওয়া উচিত ছিল কথাটা এরকম না, যে সম্ভাবনা ছিল, কিন্তু সেটা তো হচ্ছে না। সেখানে বিএনপি ধৈর্যশীল, তারা ধৈর্যের পরিচয় দিচ্ছে। মানে আমি 17 বছর আপনি আমাকে আটকায় রাখলেন, উঠতে দিলেন না, তাহলে আপনার প্রতি আমার একটা ক্ষোভ হবে না? কিন্তু সেটা তো এই সরকারের আমলে হচ্ছে না, হওয়ার সম্ভাবনা ছিল। সেই জায়গা থেকে বিএনপিকে সেলুট, যে তারা ধৈর্যশীলের পরিচয় দিচ্ছে এবং তারা অনেক সহনশীল। এবং আপনার চাঁদাবাজির যে ব্যাপারটা, এক নাসিরুদ্দিন পাটোয়ারি মানে চাঁদাবাজের ঘুম হারাম করে দিল, বিষয়টা এরকম হয়ে গেল যে এই সময়টায় এমন হয়ে গেছে যে কোনো ব্যক্তি যদি ব্যবসা প্রতিষ্ঠান, কোনো ব্যক্তির কাছে, কোনো বিজনেস প্রতিষ্ঠানে গিয়ে যদি চাঁদাবাজির কোনো মন মানসিকতা তৈরি করে বা যায়, তখন দেখা যাবে কি ওই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় এসে পড়লে ওই নেতার, সে বিএনপি হোক, জামাত হোক বা এনসিপি হোক, যেই হোক, সোশ্যাল মিডিয়ায় কোনোভাবে আসতে পারলে ওই নেতা তার পথ চলে যাবে, পাশাপাশি পুলিশের হ্যান্ডকাপ তার ফ্রি পেয়ে যাবে, জেল খাটা। এটা তো পরিবর্তন। তো ওই জায়গা থেকে এই সরকারকে 4-5 তো দেওয়াই যায়, যে গণভোটে হ্যাবটটা মেনে নিলে 10-এ 10 দেওয়া যেত। এখন এটা নিয়ে কেন তারাই প্রচারণা করেছে, এখন তারাই আবার এটা নিয়ে কেন তালবাহানা করছে, এটা তারাই ভালো জানে। সরকারের বিষয়ে আপনি বলেছেন, এখন বিরোধী দলে আসি। বিরোধী দলে আপনার দল এনসিপি সহ জামায়াত আছে, একটা জোট আছে। বিরোধী দলকে 10-এ কত দেবেন এবং তাদের কি করা উচিত ছিল, কি করছে, কতটুকু সন্তুষ্ট? না, এখন নিজের দলকে বেশি দিলে এটা মানুষের কাছে একটা দলকানা হয়ে যাবে। এই জায়গাটা থেকে আমি পয়েন্টটা দিতে চাচ্ছি না। আমি এটা বলতে চাচ্ছি যে বিরোধী দল হিসেবে তারা এখনও সঠিক লাইনে আছেন এবং মানুষের পক্ষে কাজ করছেন এবং স্ট্রাগল করে যাচ্ছেন এখন তারাও, এবং তাদেরকে নিয়ে মানুষ খুব আশাবাদী যে তারা সামনে ভালো করবে। এবং অনলি এনসিপিকে নিয়েও মানুষ স্বপ্ন দেখে যে তারা আগামী একটা সময়ে প্রধান শক্তি হবে আর কি দেশের পক্ষে। সো পয়েন্টটা দিতে পারছি না, মানে ওই ট্রোল সমালোচনার জায়গা থেকে বাঁচার জন্য। দেশের গণমাধ্যম যদি কোনো কথা বলে সেটাও যেমন মানুষ শোনে, একই সাথে কন্টেন্ট ক্রিয়েটর একজন ব্যক্তি যদি কোনো কথা বলে সেটাও একই রকম মানুষের শোনে। এখন একটা ফেসবুক পেজ, সেটা গণমাধ্যমের নাকি কন্টেন্ট ক্রিয়েটরের, এটা নির্ভর করে না, আসলে মানুষ দেখে। চাইলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা দেশের জন্য ভূমিকা রাখতে পারে। যারা বাংলাদেশের সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কাছে আপনার আহ্বান কি হবে? একই সাথে কেউ যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে গড়ে তুলতে চায়, তার কাছে আপনার পরামর্শ কি থাকবে? এক একটা মানুষের এক এক রকমের চাওয়া পাওয়া থাকে, লাইফস্টাইল ভিন্ন ভিন্ন থাকে। কেউ ট্রাভেল ব্লগ করে, কেউ দেশের বাইরে গিয়ে ঘুরতে পছন্দ করে, কেউ ঘরে বসে কন্টেন্ট বানাতে পছন্দ করে, কেউ কন্ট্রোভার্সির ভিতরে যেতে চায় না, কেউ ফুড নিয়ে ব্লগ করে। তো সবার অল ওভার সবার কাছে একটা থাকবে যে আপনার তো একটা জায়গা আছে, স্থান আছে। আপনি আপনার কোনো না কোনো আপনি দক্ষতার বলে আপনার 10,000 ফলোয়ার হোক, 20,000 হোক, করেছেন আপনি তৈরি অলরেডি। যে ওটা তো মানুষে ফলো দিয়েছে, রোবট তো দেয় নাই, মানুষের হাত দিয়ে দিতে হয়েছে। তো একটা অডিয়েন্স আপনার আছে, সেই জায়গা থেকে বলবো যে আমিও যদি ভুল করি সেটা নিয়ে কথা বলা উচিত, কারণ দিন শেষে দেশটা আপনার আমার সবার। এবং যারা নতুন আসবে তাদের কাছে চাওয়া পাওয়া ওইটা থাকবে যে আসলে যেটাই করেন না কেন দেশের পক্ষে থাকাটা দরকার। দেশের পক্ষে থাকাটা দরকার কেন? আপনি যদি দেশের পক্ষে সোচ্চার না হন, আপনি কেন হবেন না? আপনি তো এই দেশে জন্মগ্রহণ, আপনার এনআইডি কার্ডে আপনার জন্ম নিবন্ধনে তো বাংলাদেশি লেখা আছে, তাহলে দেশটা আপনার। তো এই দেশকে নিয়ে ভালো বলার, খারাপ বলার, এটা নিয়ে আলোচনা করার, সমালোচনা করার, ভালো দিক খারাপ দিক তুলে ধরার আপনার অধিকার এটা। তো আপকামিং যারা আসবেন তাদের প্রতিও চাওয়া পাওয়া এটা থাকবে যে আসলে দেশের জন্য কথা বলুন। সেক্ষেত্রে কোনো দল নয়, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, জামাত, এনসিপি না। যে ভুল করবে তাকে ভুল বলতে হবে, যে ভালো করবে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আগামী 5 বছরে আপনি নুরুজ্জামান কাফি নিজেকে কোথায় দেখতে চান? আমার ভাই ক্ষমতার চেয়ার বা ওই সংসদে যার এমপির চেয়ারে বসার এরকম কোনো মন মানসিকতাটা আমার আসলে নাই। আমি আসলে সম্পূর্ণ ডিপেন্ড করব উপরওয়ালার কাছে এবং আমার কাজের মাধ্যমে আমি আসলে মানুষের পাশে দাঁড়াতে পারবো কিনা।
আমার চেয়ার আমি চাই আমার মানুষ করে দিক, আমার কাজের দক্ষতা করে দিক। আমি নিজে চাচ্ছি না যে আমি ওই জায়গাটা যাব। আমার সময় আসলে বলে দিবে, আমার অ্যাক্টিভিটিস দেখে আসলে জনগণই নির্ধারণ করবে যে তোমার উপরে ওঠা উচিত নাকি নিচে চলে যাওয়া উচিত। রাজনীতিতেই ক্যারিয়ার করতে চান নাকি স্বাভাবিক জীবন চাকরি বা ব্যবসায়ী দিকে আসতে চান? না, ব্যবসাটা লাগবেই, ব্যবসাটা লাগবে। আমি তো আসলে রাজনীতিবিদ না, এবং আসলে রাজনীতিটা যে এত সহজ জিনিস এরকম না। আগের লাইফে তো ভালো ছিলাম, স্বাধীনভাবে কন্টেন্ট বানাতে পারতাম। এখন একটা কথা বলতে হলে ভেবেচিন্তে বলতে হয় যে আমার একটা পার্টি আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পার্টির উপরে লেভেলের কাছে আছে, যে কোনো মুহূর্তে ফোন দিয়ে বলতে পারে তুমি এটা বললা কেন। তো ওই জিনিসটা তো আমি নিতে পারবো না। আগে তো আমাকে বলার কেউ ছিল না। তো পলিটিক্যাল দিকটা আসলে অনেক ভাবনা চিন্তার বিষয়। তো সেই জায়গা থেকে আসলে এতটা ফেজ হতে চাচ্ছি না। পাশাপাশি ব্যবসা আসলে দিন শেষে আমরা আমাদের দুর্বলতাটা জায়গা মানুষ থাকে যে আমাদের পরিবারকে চালাতে হবে, নিজে এস্টাবলিশ হতে হবে, নিজের আগামী ছেলে সন্তানকে ভালো রাখতে হবে। এই জন্যই আমরা চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, যাই করি, আমাদের পরিবারের আবাসস্থল এই জায়গাটা নিশ্চিত করার জন্যই আমাদের জীবন যুদ্ধটা আসলে চলে। তো এখন পলিটিক্যাল সাইডে এসে তো আমি চাঁদাবাজি করতে পারবো না, আমি একজনের প্রতিষ্ঠান মেরে খেতে পারবো না, তাহলে এখানে আমি সময় দেওয়ার মানে হয় না। এই জন্য আমার ব্যবসা প্রতিষ্ঠানের দিকে ফোকাস থাকবে, চেষ্টা করতেছি, আশা করি ব্যবসা প্রতিষ্ঠানে ভালো মনোযোগী হব। পাশাপাশি জনগণের সেবা যেটা করা, দেশের পক্ষে যেটা দাঁড়ানো, ওটা থাকবে আর কি। একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আপনার নিজের থেকে কিছু বলার আছে কিনা? না, ওইটাই বলার আছে যে আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে চাই। আমি কাফি এনসিপিতে কেন্দ্রীয়ভাবে এসছি, যে আমি এনসিপির ভুল বলবো না, এটাও যেন আমার থেকে কেউ আশা না করে, কারণ আমি বলবো না। আমি মানুষের পক্ষে কথা বলবো, অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলবো। এটা একদম আমি এটা বলি এই জায়গাটায় আসছি। সুতরাং কেউ যদি আমার উপর ভুল ধারণা থাকে যে তুমি তখন একটা দলের সামনের অ্যাক্টিভিটিস আমাকে দেখতে পাবেন যে আমি দলকানা হয়ে গেছি কিনা। আমি দলকানা কখনোই হব না, কারণ আমাকে মানুষের তো আমার প্রতি চাওয়া পাওয়া আছে যে তোমাকে এই 2.45 মিলিয়ন ফলোয়ার বানিয়ে দিলাম আমরা, এখন তুমি একটা দলের হয়ে গেলা, এটা তো কষ্টের ব্যাপার। সো আমি ওই কষ্টটা দিতে চাই না। আমি দলে আমাকে রাখুক বা না রাখুক, আমার দল ভুল করলো সেটা যদি আমি বলতেই না পারি, তাহলে আমি সেটা কিসের দল করি এবং কিসের মানুষ আমি? একটা মানুষ একটা দল ভুল করলো, সেখান থেকে যদি আমি ভুলটা নাই বলতে পারি, তাহলে তো আমার দল তো আমার মূল জায়গা না। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। তো মানুষের কাছে চাওয়া পাওয়া বা ক্লিয়ারের জায়গাটা ওটা থাকবে যে ভাই আমি কখনো দলকানা হব না, আমি মানুষের পক্ষে, জনগণের পক্ষে, দেশের পক্ষে কথা সবসময় বলবো ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ। দর্শক, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আলাপন অনুষ্ঠানের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ অতিথি ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর, সদ্য এনসিপিতে যোগ দেওয়া নুরুজ্জামান কাফি। দেখা হবে পরবর্তী আলাপনে, থাকবেন নতুন কোন অতিথি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা নিরন্তর।